আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি আমার বিএনসিসি লাইফ সম্পর্কে এবং বিএনসিসি থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করেছিলাম এবং কিভাবে মাঠ হয়েছিল সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। সো আমি একজন বিএনসিসি ক্যাডেট ছিলাম। বিএনসিসি ক্যাডেট হওয়া শর্তে আমার বিএনসিসি ক্যাডেট নাম্বার ছিল আমার। ওই ক্যাডেট নাম্বার দিয়ে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে বিএনসিসি জিডি কোটায় অ্যাপ্লাই করেছিলাম। বিএনসিসি জিডি কোটায় অ্যাপ্লাই করার 2-2.5 মাস পর মেসেজ আসলো। জেনারেলি যারা বিএনসিসি কোটায় বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করে তাদের মেসেজ হচ্ছে অনেক লেট করে আসে। যারা এমনিতে সাধারণভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করে তাদের আগে মাঠ হয়, তার পরবর্তীতে বিএনসিসিদের মাঠ হয়। এই বিষয়টাই লক্ষ্য রাখবেন। এবং আমি সেরকমভাবে মাঠের জন্য প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নেওয়ার জন্য 2 দিন সময় পাইছিলাম। অনেক ভালো মন্দ খাইছিলাম এবং প্র্যাকটিস করেছিলাম। সো তারপরের দিন সকালে আমার 8টায় মাঠ ছিল, সেখানে ক্যান্টনমেন্টে উপস্থিত থাকতে বলছে। আমি সেরকম মোতাবেক 5টার দিকে বাসা থেকে রওনা দিছি। রওনা দেওয়ার পর ওখানে আমি 7টা 30 মিনিটে তার একটু আগে ক্যান্টনমেন্টে উপস্থিত হলাম। ওখানে ক্যান্টনমেন্টের এমপি গেটের সামনে আমি অনেকক্ষণ বসেছিলাম। সেখানে আমাদের বিএনসিসি ক্যাডেট বন্ধুগণ ছিল। আমি অবশ্য রেজিমেন্টাল ক্যাম্পিং করেছিলাম, ওখানকার কয়েকজন ক্যাডেটদের সাথে ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে দেখা পেলাম। সেখানে দেখলাম হচ্ছে একটা রেজিমেন্টের পুরা একটা ব্যাটালিয়নকে সেদিন মাঠের জন্য ডাকছে। মোট সেখানে বিএনসিসি ক্যাডেট মাঠ করতে আসছিল যে আপনার সম্ভবত 120 জন মাঠ করতে আসছিল। সেখানে আমরা মাঠের জন্য এমপি গেটে ওখানে অপেক্ষা করতে লাগলাম। 8টার দিকে আমাদের নিয়ে যাবে। তার একটু আগে সেই সময় বৃষ্টি হতে শুরু করলো, হালকা ঝিরঝিরে বৃষ্টি হওয়া শুরু করলো। তারপরে আমরা বৃষ্টিতে একটু ঝিরঝিরে বৃষ্টি হওয়া সত্ত্বে আমরা এমপি গেটে অফিসারদের সাথে কথা বললাম যে আমাদের ঢুকতে দেন, বৃষ্টি আসতেছে। কিন্তু তারা বলল একটু অপেক্ষা করো, সময় হলে তোমাদের নিয়ে যাব। সো পরবর্তীতে আমার পিপাসা লাগছিল, একটু দোকানে গিয়ে পানি খেতে লাগলাম। তারপর হচ্ছে যে তারা ডাকলো, তাদের সাথে এমপি গেট পাস করে তাদের এমপি গেটে হচ্ছে কার্যক্রমটা হচ্ছে যে সেখানে আপনার ফোনে যে মেসেজ আসছিল সেই মেসেজটা চেক করবে তারা। দেন কাগজপাতি অনলাইনে আবেদন করেছিলেন, ওটার অ্যাডমিট কার্ডটা যেটা বলে আমরা অ্যাডমিট কার্ড, ওই অ্যাডমিট কার্ডটা দেখবে আর হচ্ছে মেসেজটা, ওই মেসেজটা দেখে তারা ঢুকতে দেবে ক্যান্টনমেন্টে। আর অবশ্যই আপনারা তো জানেন ক্যান্টনমেন্ট তো অনেকটা বড়। সেখানে এমপি গেটের ওখানে একটা অটো নিলাম রিজার্ভ করে, পুরা অটো ভর্তি করে আমরা সম্ভবত 8জন আমরা চড়ছিলাম। 8জন মিলে চলে গেলাম যেখানে মাঠ হয় সেখানে। যে বোর্ডে মেডিকেল অ্যান্ড মাঠের কার্যক্রম পরিচালনা করা হয় সেখানে চলে গেলাম। সেখানে আমাদের অটো ছেড়ে দিয়ে আসলো। সো ওখানে আমরা দাঁড়ালাম সবাই 120 জনে। সবাই 120 জনে দাঁড়ালাম। তারপর ওরা এক লাইন করে নিল আমাদের। যেহেতু আমরা বিএনসিসি ক্যাডেট, আমাদের ডিসিপ্লিন অ্যান্ড শৃঙ্খলা অবশ্যই থাকতে হবে। আর অবশ্যই আপনাদের যখন যাবেন বিএনসিসি থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করতে যাবেন, অবশ্যই ডিসিপ্লিন বজায় রাখতে হবে এবং পোশাকের দিকটা একটু নজর দিতে হবে যেন ফর্মাল হয় কিছুটা। আর চুল তো অবশ্যই ছোট রাখতে হবে। দেন দাড়ি মোছ ওগুলো ক্লিয়ার করতে হবে। ডিসিপ্লিন ভাই, ডিসিপ্লিন মানতেই হবে, ঠিক আছে না? সো আমাদের দাঁড় করাই রাখলো এক লাইন করে। সেখানে মাঠের কার্যক্রম পরিচালনা করার জন্য যে প্রশাসনিক অফিসার বৃন্দ ছিল তারা আমাদেরকে লাইন করায় দাঁড় করে তারা বলছিল 140 টাকা করে জনপ্রতি বরাদ্দ, যে তারা নাস্তা দিবে মাঠ চলাকালীন সময় এবং
মাঠের শেষে দুপুর টাইমে বিরিয়ানি দেবে। সেখানে বিরিয়ানিতে আমাদেরকে দিছিল যে হচ্ছে সাদা ভাত দিছিল আর এবং মুরগির কিছু অংশ দিছিল, কয়েকটা টুকরা দিছিল। আমি 2টা পাইছিলাম, সমস্যা নেই। ওগুলো দেওয়ার কথা বলছিল। তারপর যাদের কাছে খুচরা ছিল তাদেরকে 1 লাইন করে দাঁড় করে রাখছিল, মানে 40 টাকা যাদের কাছে খুচরা ছিল। আমার কাছে তো খুচরা তো ছিল, সেজন্য আমি আগে ঢুকতে পারছিলাম। সেখানে ঢোকার সময় যাদের কাছে ফোন, স্মার্টফোন, দেন ব্যাগ ছিল, যেহেতু আমার কাছে 3টা জিনিস ছিল, ফোন ছিল, ব্যাগ ছিল এবং স্মার্ট ওয়াচ ছিল, সেহেতু আমাকে 4টা টোকেন দিছে। একটা টোকেন কিন্তু বরাদ্দ ছিল টিফিনের সময়, ওই টোকেনটা দিয়ে টিফিনের খাবার নিতে হবে, ঠিক আছে। সেহেতু আমার 3টা জিনিস ছিল, সেই জিনিসগুলোর উপরে টোকেনগুলো লাগাই রাখছিলাম গাম দিয়ে, যেন মাঠের শেষে কোনো রকম চুরি বা হারিয়ে যেতে না পারে। সেহেতু জিনিসগুলোর উপরে টোকেন লাগাতে দিছিল তারা। সো টোকেন লাগানোর পর তারা বলছিল যে কাপড় চোপড় খুলে শর্ট প্যান্ট পরে আসতে। তারপর সেখানে তারা প্রাথমিকভাবে যাচাই বাছাই করবে। সেহেতু আমি তাদের আলমারিতে আমার হচ্ছে পোশাক, দেন ব্যাগ সবগুলো রেখে হচ্ছে হাফ প্যান্ট পরে গেলাম প্রাথমিক যাচাই বাছাইয়ের কার্যক্রম যেখানে হচ্ছে। তার আগে কিন্তু আমাদের একটা ফর্ম দিছিল, যে অ্যাডমিট কার্ড দেখে তার সাথে একটা ফর্ম দিছিল, সেখানে আমাদের ডিটেলস সবগুলো সেখানে লিখতে বলছিল, যে এসএসসিতে কত পয়েন্ট বা চলমান কোন প্রতিষ্ঠানে পড়ছিলাম সে সম্পর্কে লিখতে দিছিল। দেন ওটা হচ্ছে একটা ফর্ম, সেরকম লিখিত পরীক্ষা না আবার, বুঝছেন, ওটা হচ্ছে ফর্ম, ওই ফর্মটা ফিল আপ করতে বলছিল। আর হচ্ছে যে বিএনসিসি ক্যাডেটরা আপনারা কিন্তু ছবি নিয়ে যাবেন, সেই ফর্মে কিন্তু একটা ছবি লাগাইতে হয়, ঠিক আছে। সেজন্য একটা ছবি নিয়ে একটা না 2-3 কপি নিয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই আছে ডিসিপ্লিন বা বিএনসিসি ক্যাডেট যেহেতু আপনারা, সেহেতু বিএনসিসি ড্রেস পরে দেন চুল ছোটো করে ছবি তুলে নিয়ে যাবেন, সেখানে ফর্মে লাগানো হবে। আমি কিন্তু ভুলে গেছিলাম মাঠের দিনে। আমার একটা বন্ধু বলছিল যে ছবি নিয়ে যাইতে, কিন্তু আমি ছবি নিয়ে যাই নাই। কিন্তু আমি একটা ছবি ব্যাগে সর্বদা রাখি। সেই ছবিটার হচ্ছে চুল বড় বড় ছিল, ঠিক আছে, বড় বড় চুল ছিল, সেই ছবিটাই আমি অ্যাডজাস্ট করে দিছি। তারা কিছু বলে নাই যে চুল এত বড় কেন, ছবি কেন এরকম। সেই ছবিটা ছিল কলেজের ড্রেস পরার ছবি। তারপর হচ্ছে ছবিটা লাগাই দিলাম, অফিসারের কাছ থেকে পিন আপ করে নিয়েছিলাম ছবিটা। তারপরে সেখানে চাইছিল যে বয়স কত বছর তোমার চলতেছে, দেন কয় মাস কত দিন, ওটা হচ্ছে লিখতে দিচ্ছিল সেখানে ফর্মে, বুঝছেন। তারপর উচ্চতা, হাইট, ওজন সবগুলো তারা ওখানে যাচাই বাছাই করে তারা ওখানে ফর্মে লিখে দেবে। যেমন হচ্ছে তাদের ডিজিটাল স্কেল আছে হাইট মাপার, দেন ডিজিটাল ওয়েট মেশিন আছে, তারা সেখানে ওজন এবং উচ্চতা মেপে সেখানে একজন অফিসার নিযুক্ত থাকবে, সেখানে তারা ফর্মে লিখে দিবে। আশা করি বুঝতে পারতেছেন। এভাবে হচ্ছে আমাদের প্রাথমিক যাচাই বাছাই কার্যক্রম হয়েছিল। সেখানে আমি একটা লক্ষ্য করেছিলাম, একটা ছেলের হাইট একটু কম ছিল। একটা অফিসার অনেক চেষ্টা করছিল যে তাকে সম্ভবত নেওয়ার, পরবর্তীতে সে সিলেক্টেড হয়েছে কি না হয় সেটা লক্ষ্য করি নাই, সম্ভবত হয় নাই সিলেক্টেড। তাকে অনেক মানে দৌড়াদৌড়ি দেন কসরত করতে বলছিল, যে আরেকটু হাইটটা হলে তার হচ্ছে প্রাথমিকভাবে সিলেক্টেড হয়, সেজন্য। আবার আপনারা মনে করিয়েন না যে মেডিকেল হবে না, চূড়ান্ত মেডিকেল জেনারেলি যে সাধারণ হিসেবে কেউ যদি বিএনসিসি কোনো কিছু না করে, সাধারণভাবে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করবে, ঠিক তাদের মতনই আপনাদেরও সেম একই রকম প্রাথমিক, দেন চূড়ান্ত মেডিকেল, সবগুলো A to Z তাদের মতোই হবে। শুধু বিএনসিসি থেকে আপনারা একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে যে একটা এক্সট্রা মাঠ পাবেন, ঠিক আছে। আর হচ্ছে
সেখানে যদি বিএনসিসি কোটায় যদি আপনি সেখানে সিলেক্টেড হয়ে যান, সিলেক্টেড সবাই কিন্তু হবে না সিলেক্টেড, 120-এর মধ্যে আমাদের ওখানে হয়েছিল চারজন চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছিল। সেহেতু 120-এর মধ্যে আপনার 4জন হওয়া বুঝতেই তো পারতেছেন। সেখানে আমি সার্টিফিকেট নিয়ে গেছিলাম রেজিমেন্টাল ক্যাম্পিংয়ের। সেহেতু ওখানে আমি যেটা দেখলাম সার্টিফিকেট ওখানে দেখে নাই সেরকম। সো আমি আপনাদের বলবো যে বিএনসিসি চলাকালীন সময় যতগুলো অ্যাচিভমেন্ট আপনাদের ছিল সবগুলো নিয়ে যাবেন। সেখানে যদি সিলেক্টেড হয়ে যান, আপনাদের যদি আলাদাভাবে দেখে আমি যে সময় মাঠ করেছিলাম সে সময় যে বৃষ্টির সময় ছিল, সেখানে আপনার দৌড়াদৌড়ি সেরকম বন্দোবস্ত আমাদের করাই নাই। শুধু হাইট ওয়েট, দেন প্রাথমিক যাচাই বাছাই, তারপর পায়ের ব্যারিকেডস, আর বুকের মাপ, দেন মুখ, যাকে বলি আমরা মুখের যে গালের অংশটা চাবালি, এই অংশটা বাঁকা থাকলে হবে না। একটু মানে দাড়ি মোচ কাটলে একটু সূক্ষ্ম দেখা দেয়, সেজন্য আপনারা একটু কিছু ভালো মন্দ খেয়ে নেবেন, ঠিক আছে? ভালো কিছু খেলে একটু ভরাট থাকবে, চেহারাটা একটু সতেজ থাকবে। আর এমনিতেই আপনারা যখন দাড়ি মোচ কাটবেন একটু কীরকম লাগে, দেন গালের হাড় ওগুলো বোঝা যায়। সবার ক্ষেত্রে না, মাঝে মধ্যে আমার ক্ষেত্রেও হয়েছিল এরকম। আর আমার বন্ধু, আমরা একসাথে আমাদের কলেজ থেকে মাঠ করতে গেছিলাম। আমাদের বিএনসিসি ক্যাডেটদের মধ্যে সেদিন মাঠ করেছিলাম 2জন, আমি আর আমার একটা বন্ধু। সো ওর কিন্তু গালের চাওয়ালের একটু হাড় দেখা যাচ্ছিল যে বাঁকা, তারা বলছিল যে বাঁকা, সেজন্য তাকে আউট করে দিছে সেখানেই প্রাথমিক মেডিকেলে। আর কোনো কিছু দেখার টাইম নেই, ও কিন্তু রেজিমেন্টাল ক্যাম্পিং করেছিল, সেহেতু ওর সার্টিফিকেট দেখে নাই। ওর চাবালের ওই গালের হাড়টা একটু পাকা ছিল, মানে দাড়ি মোচ কাটছে তো একটু সূক্ষ্ম লাগছিল, সেজন্য তাকে বাদ দিয়ে দিছে। আশা করি বুঝতে পারতেছেন। যখন আপনারা মাঠ করতে যাবেন সেহেতু সেই সকল বিষয় লক্ষ্য রাখবেন। এখন আমার প্রাথমিক যাচাই বাছাইয়ের কথাটা বলি। প্রথমে 1 লাইন করে দাঁড় করাই দিল 10 জন করে, ঠিক আছে? প্রথমে 10 জন করে, তারপর আমার হাত পা কাঁপতেছিল, মাঠে কি হবে না হবে প্রাথমিকে। তারপর শেষমেশ আমার পর্যায়ে আসলো। সেখানে গিয়ে তাদেরকে জোরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার, সালাম দিলাম। সালাম দিয়ে তারা কাগজপাতি নিল হাতে সেই সময়। আর কলম তো সেখানে কোনো কাজ ছিল না, সেজন্য কলমটা ফেলাই দিয়েছিলাম, আর কলমটা আনি নাই, ঠিক আছে? কলমটা ওখানেই শেষ, ফেলাই দিয়েছিলাম আর পাই নাই। কাগজপাতি তারা নিয়ে নিল একদম। আমি শুধু হাফ প্যান্ট পরেছিলাম। সেখানে আপনারা এমন কিছু পরে যাবেন না যে সেখানে গিয়ে লজ্জাবোধ হয়। সেরকম আপনারা যে ফুটবল খেলেন বা ক্রিকেট তো হাফ প্যান্ট পরে খেলে না, ফুটবল যে প্যান্ট পরে খেলেন না, হাফ প্যান্টটা, ওই প্যান্টটা পরে যাবেন, ঠিক আছে? আর কিছু লজ্জাজনক কিছু পরে যাবেন না, আমি আপনাদের বলতেছি। সেখানে গিয়ে যদি দেখেন সবাই হাফ প্যান্ট পরেছে, আপনি যদি ডিফারেন্ট পরছেন, কীরকম লাগে না, তাই না? সেহেতু বলতেছি। সেখানে তাদেরকে কাগজপাতি হাতে দিলাম। তারপর একজন মেডিকেল অফিসার ছিল, সে সামনে ছিল, আরেকজন যে আমাকে দাঁড় করাইয়া পায়ের দিকে দেখলো, পায়ের কানি আছে নাকি, যাকে ফিঙ্গার পয়জন বলে আমাদের এদিকে। পায়ের যে বুড়ো আঙ্গুলটা আছে ওখানে হয় না, একটা ব্যারিকেডস থাকে, ওটার জন্য আমরা কানি বলি এদিকে। সেহেতু আপনাদের ওদিকে কী বলে জানি না। দেখলো কানি আছে কিনা, তারপর দেখলো হাঁটু একসাথে লাগে কিনা। প্রথমে ভি করতে হবে, ঠিক আছে? ভি করে যদি হাঁটু একসাথে লেগে যায় তাহলে আপনাকে ওখানে আউট করে দেবে। একটা মনে করেন আপনার একটা সমস্যা পাইলো, আরেকটা কিন্তু বের করবে সমস্যা, দুইটা সমস্যা যখন বের করবে তখন আপনাকে তারা আউট করে দেবে, বলবে যে এটা সমস্যা আছে। তখন যদি আর বলো যে এটা একটু কথা বললে তারা বলবে এইটা সমস্যা আছে, ঠিক আছে? সেহেতু তারা দুটা আপনার সমস্যা ধরবে,
এবং সমস্যাটা ধরে তারপর তাকে আউট করে দিবে, বলবে যে তুমি তোমার পোশাক আশাক পরে সাইডে যাও, বের করে দিবে না। কিন্তু সেখানে তারা যারা আউট হয়েছে তাদের একটা রুম আছে, তাদেরকে ওখানে ওয়েট করতে বলবে এবং সবারই যখন মাঠ শেষ হবে সকলকে কিন্তু একসাথে টিফিন দিবে, দেন তাদেরকে বের করে দেবে। আরেকটা জিনিস আপনাদের বলতে মিস করেছি, যে আমি যে বললাম ফর্ম পূরণ করতে যে বলছিল, ফর্ম পূরণ করার পর তারপর ওজন উচ্চতা মাপলো, তারপর কিন্তু নাস্তা দিছিল, নাস্তা দেওয়ার পর তারপর কিন্তু এই পর্যায়ে আপনার কানি ওরা দেখার পর্যায়ে আসলাম। ওই নাস্তায় দিয়েছিল পানির বোতল, কলা দিছিল, রুটি দিছিল, যা দিছে ভালোই দিছে। তারপর দেখলো আমার সব কিছু ঠিক আছে, তারা হেঁটে দেখছিল যে আঁকা বাঁকা হাঁটতেছি কিনা, দেন পায়ের গোড়ালি একসাথে লাগে নাই আমার সেরকম। আর যাদের একটু উচ্চতা বেশি না তাদের একটু হালকা একটু লাগবে, সমস্যা নেই, কিন্তু একেবারে যদি লেগে যায়, হাঁটতে যদি অসুবিধা হয়, পায়ের সাথে পা লেগে যায়, তাহলে কিন্তু সমস্যা। তারা কিন্তু হেঁটেও দেখবে এবং ক্রোচ আছে কিনা, যখন গোড়ালি দুটো একসাথে লাগবে কিন্তু ক্রোচ আকৃতির হয়, দেন হাঁটার সময় কিন্তু ক্রোচ আকৃতির হয়, সেহেতু তারা ওটাও দেখবে, হেঁটে দেখবে। হেঁটে যদি আপনার স্বাভাবিকভাবে হেঁটে যদি আপনার কিছু ভুল ধরতে না পারে, তাহলে আপনার বুকের মাপ ধরবে, ঠিক আছে। বুকের মাপ যেহেতু আপনার স্বাভাবিক অবস্থায় থাকবেন, ঠিক আছে, স্বাভাবিক অবস্থায় মাপবে, তারপর জোরে শ্বাস নেবেন, সেহেতু সম্প্রসারিত অবস্থায় বুকের মাপটা নিবে, সেহেতু আপনার কিন্তু একটু বুকের মাপটা সম্পর্কে একটু সচেতন থাকবেন, কারণ ওখানে অনেকজনে আউট হয়ে যায়, তারা কিন্তু অনেক বুকের মাপে ভেজাল করে থাকে, অনেক ক্যাডেটগণ বুঝতে পারে না যে কীভাবে নেব, বা তারা বুকের মধ্যে হাওয়া ধরে থাকে, স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু যখন প্রসারিত অবস্থায় বলবে তখন কিন্তু তারা সেরকম হাওয়া নিতে পারে না, মানে সম্প্রসারিত করতে পারে না, সেখানে কিন্তু ভেজাল হয়ে যায়, সেহেতু সেদিকে সজাগ থাকবেন, ওখানে কিন্তু অনেকজনে আউট হয়ে যায়, আপনাদেরকে বিশেষভাবে বলতেছি। যখন আপনার পায়ের ভ্যারিকেড সম্পর্কে বলি নাই, পায়ের ভ্যারিকেডস হচ্ছে যে আপনার দেখবে উল্টো করে ধরবে, পায়ের যে আপনার কি বলি পায়ের যে গোড়ালি রয়েছে সেখানে তারা কিন্তু অনেকবার হাত দিয়ে মারবে, ঠিক আছে, জোরে জোরে মারবে, সেখানে যখন আপনার ভ্যারিকেডস থাকবে পায়ে, দুটা মার দিলে ভাই আপনার ভ্যারিকেডস বের হয়ে আসবে, যে শিরাগুলো আছে ওগুলো বের হয়ে আসবে, ঠিক আছে। আপনার যদি সমস্যা না থাকে ভালো, আর যদি সমস্যা থেকে থাকলে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে ভ্যারিকেডস কীভাবে সমাধান করব, সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে ভাই, সেহেতু আর বিস্তারিত বললাম না। সো ভ্যারিকেডসটা সেখানে যদি ধরা পড়ে তাহলে ভ্যারিকেডসে আউট করে দেবে। আর ভ্যারিকেডস হওয়ার কী কী কারণ ওগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, এই ভিডিওটি দেখে নেবেন। তারপর ভ্যারিকেডস হওয়ার পর তারা চোখ কান ওগুলো দেখবে, তারপর প্রাথমিকভাবে যাচাই বাছাই কার্যক্রমে যদি আপনি সফল হন তাহলে আপনাকে একটা ফর্ম দেবে, আর একটা ফর্ম, মোটে 2টা ফর্ম দিবে এবং আপনার অ্যাডমিট কার্ড সহ অ্যাটাচ করে 3টা কিন্তু কাগজ হয়ে যাবে। তখন ওই 2য় নাম্বার ফর্মটা পূরণ করে আপনাকে নিয়ে যাবে চূড়ান্ত মেডিকেলে, সেখানে আপনার চোখের পরীক্ষা নেবে, ঠিক আছে, চোখের পরীক্ষা নেবে, দেন চোখের পরীক্ষা নেওয়ার পর তারা নিয়ে যাবে চূড়ান্ত মেডিকেলে, সেখানে আপনাকে সম্পূর্ণ কিন্তু উলঙ্গ করে তারা কিন্তু দেখবে আপনার পালস আছে কিনা, আপনার লিঙ্গের যে বীজরথলি ওখানে দুটো আছে কিনা, আর বললাম না। সো যদি কোনো প্রশ্ন থেকে থাকে চূড়ান্ত মেডিকেল সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে, কমেন্ট করলে সেখানে কমেন্টে উত্তর দেওয়া সম্ভব হবে, আর কিন্তু ভিডিওতে এরকম বিস্তারিত না বলি। সো তারপর যখন যে আপনি চূড়ান্ত মেডিকেলে সিলেক্টেড হয়ে গেলেন, ঠিক আছে, সিলেক্টেড হয়ে যাওয়ার পর তারা কিন্তু আপনাদের ফোনটা একটু ঘাটাঘাটি করবে। আর অবশ্যই আপনাদের বলতেছি যখন মাঠে যাবেন অবশ্যই যদি ফোনে এক্সেট্রা যদি কোনো কিছু খারাপ জিনিস বা ব্রাউজার, গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে আপনারা কোনো কিছু খারাপ কিছু সার্চ করেন বা ভিডিও বা দেন নেতিবাচক কোনো কিছু যদি আপনার ফোনে থাকে তাহলে ডিলিট করে দেবেন,
ঠিক আছে। আর যদি আপনি সম্ভবত সেখানে যদি বাটন ফোন নিয়ে যান সেটাই বেস্ট হবে, ঠিক আছে। আপনার ফোন নিয়ে যাবেন। সেখানে আমাদের মাঠে একজন ছেলের ফোনে কিছু পাইছিল, তাকে অনেকক্ষণ দাঁড় করায় রাখছিল। দেন সেরকম আমি দেখি নাই, নেতিবাচক কিছু অনেকক্ষণ সেই ছেলেটি ফোনটা ঘাটাঘাটি করে তারপর অফিসারকে দিল। তারপর অফিসার বোধহয় বলল যে ঠিক আছে, তখন সে টেনশন ফ্রি হয়ে গেল। সেরকম বোধহয় নেতিবাচক হালকা কিছু ছিল, সেজন্য বোধহয় তাকে একটু প্যারার মধ্যে পড়তে হয়েছিল। আপনাদের যেহেতু আমার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করতেছি, সো আপনার ভুল হবে না অবশ্যই। আর যেহেতু আপনারা একটা বাস্তব অভিজ্ঞতা পাইতেছেন, সো সবগুলো সমস্যার সমাধান করে চলে যাবেন মাঠের কার্যক্রমের জন্য। সেখানে আপনার যদি ভাগ্য থেকে এবং আপনি যদি সেখানে সফল হতে পারেন, সেখানে আপনার ভাগ্য খুলে গেল এবং ভবিষ্যৎ সুন্দর। সেখানে আপনাকে বাংলাদেশ সেনাবাহিনী সদরে গ্রহণ করে নেবে। আর এখন আপনারা বলতে পারেন যে বিএনসিসি সার্টিফিকেট নিয়ে আমি কি করব। সেখানে তো বিএনসিসি সার্টিফিকেট দেখতেছে না, সেহেতু আমি আপনাদের বলবো যে বিএনসিসি সার্টিফিকেটটা সযত্নে রেখে দেন। সেই সার্টিফিকেটটা যখন আপনার চাকরি হয়ে যাবে তখন আপনার ওই সার্টিফিকেটটা শো করবেন, তখন তারা সেরকম গ্রহণযোগ্যতা দিবে, বলবে না ছেলেটা কিছু জানে, কিছু একটা করছিল, যে সার্টিফিকেট আছে, সেহেতু আপনাকে সেরকম অনুযায়ী বেনিফিট এবং মর্যাদা দেওয়া হবে। আশা করি বুঝতে পারতেছেন। ভিডিওটি লং হয়ে গেল, অনেক লং হয়ে গেছে। যদি বাড়তি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে, আমি একজন বিএনসিসি ক্যাডেট হওয়া শর্তে আপনি একজন বিএনসিসি ক্যাডেট, আপনাকে আমি সর্বত্র সাহায্য করব। অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি অনেক লং হয়ে গেছে, কেউ হয়তোবা দেখবেই না এতটা ভিডিও। যদি আপনাদের বিএনসিসি বন্ধুবান্ধব থেকে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই সে কিছু জানতে পারবে এবং উপকৃত হতে পারবে। আপনাদের গ্রুপের বিএনসিসি ক্যাডেটদের এই সকল অভিজ্ঞতা সম্পর্কে জানা থাকলে তাদের মাঠের কার্যক্রমে সফল হবে এবং আপনাদের বিএনসিসি প্লাটুনের সুনাম অনেকটা উঁচু হবে। যখন বিএনসিসি প্লাটুন থেকে যখন কেউ সেনাবাহিনীতে বা অন্যান্য বাহিনীতে চান্স পায়, কিন্তু সেটা অনেক মর্যাদাপূর্ণ এবং সম্মানের হয়ে থাকে। সো ভিডিওটি শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সরি অনেকক্ষণ ধরে বলতেছি, একটু কথাবার্তার মধ্যে কিছু শব্দের ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, সো আমাকে ক্ষমা করে দেবেন। আর একটা কথা, অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কীরকম আর ভিডিও লাগবে সেই সম্পর্কে কমেন্ট করবেন, ঠিক আছে। আর যদি ফেসবুক পেজ হয়ে থাকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখে শেষ করার জন্য। আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি এবং বিএনসিসির গুরুত্ব ভিডিওটিতে বর্ণনা করার সুযোগ পাই নাই, সেজন্য দুঃখিত। এবং ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সেজন্য আরেকটা ভিডিও তৈরি করব। বিএনসিসির গুরুত্ব অপরিসীম, বিশেষ করে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে বিএনসিসির গুরুত্ব অপরিসীম। সুতরাং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।